গল্পকুটিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত গল্প প্রহরী। বিদায় দিতে টুলুর মা দরজা পর্যন্ত এলেন। হাসি মুখে বললেন, এবার তো লজ্জা ভাঙল, আবার এসো। পম্পা জুতোর ঘুঁটি আঁটছিল। মাথা তুলে জুতোর হাতটা ঝাড়তে ঝাড়তে শুকনো গলায় বলল, লজ্জা আবার কি, শুধু শুধু আসবো কেন? টুলুর মা তার মেয়ের বান্ধবীর কথার ধরনে একটু হেসে সরে গেলেন। হয়তো ভিতরে গিয়ে টুলুর পিসিকে বললেন, টুলুটা কি বোকা, ওই বন্ধু তো একেবারে গদগদ। হয়তো বললেনও না, নিজের কাজে ডুবে গেলেন। টুলু অত জানে না, মা হাসলেন কি হাসলেন না তাও তা দেখল না। টুলু বিগলিত গলায় বলল, বন্ধুর বাড়িতে বুঝি শুধু শুধু আসতে নেই, আসিস রে আবার। কি ভালো যে লাগলো আজ। পম্পা বন্ধুর এই আবেদনে কিছুমাত্র নরম হলো না, রুক্ষ গলায় বলল, তার মানে তুই চাস রোজ আমাদের গাড়িটা ভাঙুক, কারখানায় পড়ে থাকুক, আর রোজ বৃষ্টি পড়ুক, কেমন? সুন্দরী বান্ধবীতে বিমুগ্ধ টুলু একথা বলে উঠতে পারল না। গাড়ি তো তোদের রোজই ভাঙে, মাসের মধ্যে 20 দিন তো কারখানায় পড়ে থাকে, সে কি আচমকাই বলে? টুলু বন্ধুর এই অহেতুক উষ্মায় থতমত খেল। ভয়ে ভয়ে বলল, তা কেন চাইব রে, গাড়ি থামিয়ে বুঝি আসা যায় না? পম্পা রুক্ষ স্বরে বলে, না যায় না। বোধ করি নিজের রুক্ষতাকে একটু পালিশ দেয় পম্পা। সেই রুক্ষতার একটা কারণ দর্শে সভ্য করে বলে, নিজে গিয়েছিস একদিন আমাদের বাড়িতে? টুলু বেচারি হাঁপ ছেড়ে বাঁচে। টুলু অন্ধকারে আলো দেখতে পায়, তাই আরো বিগলিত হয়ে ঘাড় কাত করে বলে, এবার ঠিক যাব দেখিস, তুইও কিন্তু আসবি। পম্পা কোনো উত্তর দেয় না, পম্পা যেন শুনতেই পায় না। খুরতলা জুতোয় খটখট শব্দ করতে করতে এগিয়ে যায়। এখান থেকে অথবা স্কুল থেকে এমন কিছু বেশি দূরে নয় পম্পার বাড়ি, গাড়ির রাস্তায় নয়। তবু যেন মাসের মধ্যে 10টা দিনও জোড়াতালি দেয়া অনেক হাত ঘোরা ওই ভাঙা গাড়িটাতে চড়ে স্কুলে আসতে হয় পম্পাকে। যদি পম্পা ওই মাঝে মাঝে লজ্জা থেকে অব্যাহত পেতে আবদার ধরেই বলে, আজ হেঁটে স্কুলে যাই না মা। পম্পার মা অবাক হয়ে বলেন, হেঁটে যাবে? হেঁটে হেঁটে স্কুলে যাবে তুমি? পম্পা বলে, কত মেয়েই তো যায় মা। পম্পার এই যুক্তিতে পম্পার মা রেগে ওঠেন। তার সর্বদা মেকআপ মেখে তামাটা হয়ে যাওয়া মুখটা লাল হয়ে যায়। রেগে গিয়ে তিনি বলেন, খালি মুখে মুখে তর্ক, স্কুলে তো আর কোনো ম্যানার্স শেখায় না, এইটাই শুধু শেখায়। হবে না কেন? যেমন বাজে স্কুল আর যেমন বাজে পাড়া, যে মেয়েরা হেঁটে যায় তাদের গাড়ি নেই বলেই যায়, বুঝলি? বাজে পাড়ায় কেন পড়ে আছেন পম্পার মা, আর বাজে স্কুলে মেয়েকে ফেলে রেখেছেন বা কেন? পম্পা সেই প্রশ্ন করতে এখানে শেখেনি বলেই হয়তো সর্বদা এই ধিক্কারের বুলিটা আওড়ে নেন পম্পার মা। পম্পার মার বড় মেয়ে শম্পা এই প্রশ্ন করত। সে বলতো, আছো কেন এই বাজে পাড়ায়? তোমার সেই চিরপরিচিত সাহেব পাড়ার 3 তলার ফ্ল্যাটে ওঠো না গিয়ে, দাও না মেয়েদের অভিজাত বিদ্যা মন্দিরে। বড় মেয়ের রসনাকে ভয় করতেন নন্দিতা বোস। অভিমানের গলায় বলতেন, তোমাদের বাবা যে এখানে আর নেই সেটা বোধহয় ভুলে গেছ। শম্পা গম্ভীর গলায় বলতো, ভুলে আমি যাইনি মা, তুমিই গেছ। নন্দিতা বোস বলতেন, তাহলে তুমি কি চাও আমরা সেই ভিখিরির মতনই থাকি? শম্পা বলতো, ভিখিরির মতন কি ফকিরের মতন তা জানি না মা, অবস্থার মতন থাকাই ভালো, সেটাই বলি। বাড়ি ভাড়ার দায়ে বাড়ির সব ফার্নিচারগুলো যখন ছেড়ে আসতে হয়েছে, আবার কেন ভাড়া করা সোফা সেট কার্পেটের ধুলোয় ঘর বোঝাই করছো? নন্দিতা বোস
মেয়েদের কথায় বসে পড়তেন। অবাক হয়ে বলতেন, কেন করছি? ওগুলো না হলে কি চলবে? শম্পা বলতো, কেন চলবে না? নন্দিতা বোসের বড় মেয়ে মাকে যেন ধূলিসাৎ করে দিত। সাজানো ড্রয়িং রুম, ডাইনিং রুম নেই, ফ্রিজ নেই, রেডিওগ্রাম নেই, গাড়ি নেই, ড্রাইভার নেই, এমন বার কি কখনো দেখোনি তুমি? এ পাড়ায় তো অনেকেরই ওরকম নেই। মানুষ নয় তারা? শুনে উত্তেজনায় ফেটে গিয়ে নন্দিতা বোস প্রায় ফেইন্ট হয়ে যেতেন। তিনি বলতেন, ওদের সঙ্গে আমাদের তুলনা করছিস? তুই করতে পারছিস? ওই যারা ছাদে উঠে বড়ি লাগায়, বিছানা রোদে দেয়, তাদের সাথে তোর মার তুলনা করতে মনে একটু কষ্ট হলো না? শম্পা বড় শক্ত মেয়ে। শম্পা মার এই ভেঙে পড়া অভিমানেও টলতো না। সে বলতো, তোমার এই দারিদ্র ঢাকবার দীনতা দেখে যে আমার আরো বেশি কষ্ট হয় মা। ঈশ্বর জানেন কোথা থেকে কি করো তুমি। তবে তুমি যদি ওই গোলক ধাঁধার মধ্যে থেকে বেরিয়ে এসে ওদের মতো ছাদে বড়ি দিতে পারতে মা, হয়তো তুমিও বাঁচতে, আমরাও বাঁচতাম। এই রকম কড়া কড়া আর নিষ্ঠুর কথা ছিল শম্পার। তা সে মেয়ে বিয়ে করে বরের ঘরে চলে গিয়েছে। নন্দিতা বোস বেঁচেছেন। সেই হাতে জামাইকে দুচক্ষে দেখতে পারেন না নন্দিতা। এখন সব আশা পোষণ করছেন এই ছোট মেয়েটিকে ঘিরে। এটি তার মনের মতো তাকে জমের মতন ভয় করে। যেটুকু যা প্রতিবাদ জানায় আবদারের সুরে, দিদির মতো কড়া গলায় নয়। অথচ বাইরে ইতিমধ্যেই চড়া গলায় কথা বলতে শিখেছে, সেসব লক্ষ্য করেছেন নন্দিতা। করে বেশ পুলকিতই হয়েছেন। বাড়ির চাকর, পম্পার ভয় কাটা। ড্রাইভারকে পম্পা শাসনের সুরে নির্দেশ দেয়। এখনো পর্যন্ত শাড়িও ধরেনি, স্কার্টের কাল চলছে, তবু ডাঁট হয়েছে। মনের অগোচর চিন্তা নেই, নন্দিতার গোপন ইচ্ছে মেয়েটিকে সিনেমায় নামান। সেই চেষ্টাতেই ঘোরাঘুরি করছেন, একে ধরছেন তাকে ধরছেন। নামলে এই কম বয়সে থেকেই নামানো ভালো। কিছুটা উপসত্ত্ব নন্দিতার হাতে আসবে। বড় হয়ে গেলে বিশ্বাস নেই। মেয়ে সন্তান বেইমানের জাত। বেইমানি করতে শেখার আগেই যদি নন্দিতার এই বিরক্তিকর পাড়া থেকে উঠে যেতে পারেন, যদি গৃহসজ্জা আর কিছু উপকরণ কিনে নিতে পারেন, যদি কিছু নগদ টাকা ব্যাংকে ভরে ফেলতে পারেন, বাকি জীবনটা তার উচ্চবৃত্তি করে কাটাতে হবে না। তবে এসব চিন্তা আর এসব চেষ্টাকে নিতান্ত সংগোপনে রেখেছেন নন্দিতা। সন্ধ্যের আসরে তার যেসব পুরনো বন্ধু বান্ধবরা এসে আসর জমান, ঘুণাক্ষরও তাদের কানে তোলেন না। পৃথিবীটাকে যত দেখেছেন নন্দিতা, বুঝেছেন জগতে বন্ধু বলে কেউ নেই, সকলেই ছদ্মবেশী। অতএব অন্তরঙ্গ করতে যান না কাউকে। আসে, তাস খেলে, আড্ডা দেয়, চা কফি শ্রাদ্ধ করে। মিসেস বোসের বাড়ি চা কফির মতো চা কফি যে আর কোথাও খায়নি সে কথা শোনায়। গাড়ির শব্দ তুলে বেরিয়ে যায়। হ্যাঁ, গাড়িবান বন্ধুই জনকয়েক আছে নন্দিতার। দামি চা, দামি কফি আর দামি প্রসঙ্গ, এই দিয়ে আটকে রেখেছেন তাদেরকে। না রেখেই বা উপায় কি? ধু ধু মরুভূমির মতো সন্ধ্যাটা কাটাবেন কি করে? স্বামী থাকতে কি মহাসমারোহের জীবন ছিল, কি তার উজ্জ্বল্য! সব সন্ধেগুলিতে কত সব প্রতিষ্ঠা সম্পন্ন ব্যক্তিরা আসতেন। কি জমজমাট তাসের আসর চলত! সেসব একেবারে মুছে ফেলবেন মন থেকে, জীবন থেকে। একটা মাংসপিণ্ডের মতো পৃথিবীর এক পাশে পড়ে থাকবেন, শেষ দিনের দিন গুনবেন শুধু। সে যন্ত্রণা যে বৈধব্যের যন্ত্রণার থেকেও বেশি। আমি একটা মানুষের মতো মানুষ ছিলাম আর রইলাম না। মানুষের সমাজ থেকে খারিজ হয়ে গেলাম। আমি নামক মানুষটার আর কোনো অস্তিত্ব রইল না। বোস সাহেবের বিধবা, এই পরিচয়টুকু সম্বল করে গরিব দুঃখীর মতো কোনো মতে কাটিয়ে চলেছি। এই অবস্থার থেকে আত্মহত্যা করাটা যে অনেক বেটার। আত্মহত্যা যখন করছি না, বাঁচতেই ইচ্ছা হচ্ছে, তখন মানুষের মতন করেই বাঁচতে হবে। বাঁচতে হবে ডাইনিং রুম সাজিয়ে, টবে ক্যাকটাস লাগিয়ে, দেয়ালে শিল্পরুচির নমুনা ঝুলিয়ে, স্বপ্নপুরীর আলো জ্বালিয়ে, গানের সুর, হাসির সুর আর কাঁটা চামচের টুংটাং সুর তুলে। এই হচ্ছে জীবন দর্শন নন্দিতার। এই জীবনযাত্রার তার নীতি। পাড়াটা বাজে, ফালতু।
এই নিন্দে ওঠে। মহিলাটি যে বিধবা হয়েও বৈধব্যের বেশ ধারণ করেন না, শিফন, নাইলন, জর্জেট ডেক্রন পরেন, এটা পড়শিরা আলোচ্য বিষয়ের মধ্যেই রাখে। সন্ধে হতেই না হতে নন্দিতা বোসের দরজায় খান তেনচার গাড়ি এসে জমে, আর তারপর তার বারান্দায় তাসের আড্ডা জমে। এতে পড়শিরা উত্তেজিত হয়, আর এই গৃহকর্তাহীন গৃহে যখন পুরুষ গলায় হাসির হরহরা ওঠে, তখন রীতিমতো সন্দেহের চক্ষে দেখে। নন্দিতাকে অবশ্য কেউ কিছু বলে না, তবু তিনি জানেন এসব, জানেন অনুভবের মধ্যে দিয়ে, কিন্তু তিনি কেয়ার করেন না। ওদের অভিমতকে মূল্য দেবেন এমন অধঃপতন যেন তার না হয়। কবে যে এই মেয়েরা সম্পর্কে একটা ব্যবস্থা করে ফেলেন, একটু দাঁড়িয়ে পড়বেন, সেই আশায় হন্যে হয়ে বেড়ান। তবু তৃপ্তিতে আছেন, শান্তিতে আছেন, কারণ বড় মেয়ের তীব্র চক্ষুর দহনটা গেছে। পম্পার দৃষ্টিতে সমালোচকের তীক্ষ্ণতা নেই। পম্পাকে ধরে ধরে শোনাতে হয় না বিধবার উপযুক্ত শাড়ি কেনার ক্ষমতা হচ্ছে না বলে এখনও সেই বহু বর্ণের শাড়িগুলি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন নন্দিতা। এটাও পম্পাকে বলতে হয় না গহনাগুলি আলমারিতে ড্রয়ারে রাখলে চাকর বাকরে চুরি করতে পারে ভেবেই গায়ে চড়িয়ে রাখতে হচ্ছে। আর রান্নাঘরে দুরকম ব্যবস্থা খরচ সাপেক্ষ বলেই এক হেসেলে পড়ে আছেন। না, পম্পাকে এসব শোনাবার দায়ও নেই, পম্পা এসব জানেও না। পম্পা স্কুল থেকে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরে বলে, মা কি সুন্দর দেখাচ্ছে তোমাকে আজ। পম্পার যা অভিযোগ তা ওই শুধু গাড়িটা নিয়ে। গাড়িটা রোজ রোজ ভাঙে, লজ্জা করে। নন্দিতা ছোট মেয়েটিকে ভালোবাসেন বলেই সে কথার সুরে বিগলিত করুণা হন তা নয়, দৃঢ় কণ্ঠে বলেন, যাদের কাছে লজ্জা হয় তাদের কাছে তোমাদের নতুন গাড়ির কথা বলে রাখতে বলেছিলাম, ভুলে গেছো বোধ হয়। পম্পা বলে, বাইরে 2 বছর ধরে তো বলছি গাড়ির জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে, যতদিন না পাওয়া যায় ততদিন এই পুরনো গাড়িটা দিয়েই। তা এতদিন তো হয়ে গেল মা। আরও অনেক দিনও হতে পারে পম্পা, গাড়ির ব্যাপার যারা জানেন তারাই জানেন কোনো ভালো মডেলের নতুন গাড়ি পেতে কতদিন লাগে। অতএব পম্পা চুপ করে যায়। পম্পা তার দিদির মতন তীক্ষ্ণ হাসি হেসে বলে উঠতে জানে না, কতদিন আর বাতাসে প্রাসাদ নির্মাণ করে চালাবে মা। মায়ের বকুনিতে চুপ করে যায় পম্পার স্বভাব। ও নিজে যখন ঝি চাকরকে ড্রাইভারকে বকে তখন নীরবতার শোধ নেয়, তবে আজ পম্পা স্কুল থেকে নীরব হয়েই এলো। নন্দিতা বললেন, স্কুল থেকে এসে বই নিয়ে বসেছ কেন? হাত মুখ ধোও আগে, পরিষ্কার জামা পরো, খেলাধুলো করো। পম্পা বলে, আজ আর ভালো লাগছে না মা। নন্দিতা শঙ্কিত হলেন। নন্দিতা জানেন ওই ভালো লাগছে না কথাটা খুব খারাপ। মেয়েটাকে যতই ফ্রক পরিয়ে স্কার্ট পরিয়ে বাচ্চার মতো রাখার চেষ্টা করা হোক না কেন, বয়সটা ঠিকই সময় মতন পাজিমো করবে। ওই ভালো না লাগাটা এ বয়সের রোগ। ভালো লাগছে না মানে নির্ঘাত কাউকে ভালো লেগেছে। অতএব সেই সর্বনাশে জ্বর মারতে উঠে পড়ে লাগেন নন্দিতা। জোর করে মেয়েকে ওঠান, নিজের হাতে সাবান মাখিয়ে দেন, জামা পরিয়ে দেন। পম্পা যে কতটা অবোধ আর কতটা বাচ্চা তার বহুবিধ ফিরিস্তি দাখিল করেন তার কাছে। তবু পম্পার ভালো লাগে না পরদিন স্কুল যেতে। গাড়িটা কারখানা থেকে না ফেরা পর্যন্ত যে ভালো লাগবে এ আশা শক্ত। সত্যি কাল কি সে কম অপদস্থ হয়েছে? গাড়িটা চলতে গিয়ে কিছুতেই স্টার্ট নিল না। মেয়েগুলো সব হি করে হাসতে লাগলো। রাগ করে হেঁটেই বাড়ি চলে আসছিল, সেই সঙ্গে টুলুটাও আসতে লাগলো। আর ঠিক টুলুদের বাড়ির কাছাকাছি আসতেই কিনা একটা প্রবল বৃষ্টি। নিরুপায় হয়ে টুলুদের বাড়িতে ঢুকতে হলো, খেতে হলো, বাড়িটা দেখতে হলো, আর বাড়ির সকলের সাথে কথা বলতে হলো। এসবের তো কিছুই হতো না যদি গাড়িটা স্টার্ট নিত। অতএব গাড়ির কারখানা থেকে না ফেরা পর্যন্ত পম্পা স্কুলের দিকে নেই। পম্পা স্কুলের দিকে নেই, কিন্তু স্কুল পম্পার দিকে এগিয়ে এলো। এলো টুলুর মূর্তি ধরে। আজই এসে হাজির হবে টুলু, এ কথাই বা কে জানতো। তা টুলু যেন শুধু বেড়াতে নয়, স্কুলের প্রতিনিধি হয়েই এলো আজ। সে জিজ্ঞাসা করল, স্কুলে যাসনি কেন রে ভাই? সন্তর্পণে দরজার কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল টুলু, জুতো খুলতে খুলতে।
সে আরও জিজ্ঞাসা করল, অসুখ করেছে বুঝি? পম্পা বলল, অসুখ করতে যাবে কি? একদিন গেলাম না, ইচ্ছে হলো না। জুতো খুলছিস কেন? পরেই চলে আয়। আমাদের অমন তোদের বাড়ির মতন ঢুকে জুতো খুলতে হয় না। আয় আয়, চলে আয়। টুলু কুণ্ঠিত হাসি এসে আস্তে আস্তে পা বাড়িয়ে বলে, কার্পেটের ওপর জুতোর ধুলো লাগবে না? কার্পেটের ওপর? খিলখিল করে হেসে ওঠে পম্পা, বলে, জুতোর জন্যই তো কার্পেট। কি বোকা রে তুই, দেখিসনি কখনো? টুলু অস্বীকার করে না, সকুণ্ঠ হাস্যে জানায়, না, ঘরে ঘরে এত কার্পেট টার্পেট পাতা বাড়ি সে কখনো দেখেনি। টুলুর এক পিসিমার বাড়িতে গদি দেয়া চেয়ার আছে বটে, কিন্তু কার্পেট নেই। তারপর টুলু তার নিজের প্রশ্নটা জানিয়ে দেয়, তোদের তো দুটো ঘরেই মেঝে কার্পেট পাতা, গরম হলে তোর মা কোথায় শোন? টুলুর প্রশ্ন শুনে পম্পার চক্ষু স্থির হয়ে যায়। এহেন একটা প্রশ্ন যে কারোর মাথায় আসতে পারে, এ তার মাথার বাইরে। অবাক হয়ে পম্পা বলে, গরম হলে তো পাখাই খুলবেন, মাটিতে আবার শোয় নাকি মানুষ? কেন, তোদের বাড়িতে বুঝি পাখা নেই? টুলু শান্ত প্রতিবাদ জানায়, থাকবে না কেন, সব ঘরেই তো পাখা আছে। তবু মা, পিসিমা, ঠাকুমা সবাই তো বলেন, মাটিতে গড়াগড়ি না দিলে কি শরীর শীতল হয়? আমাদেরকে শুতে দেয় না, বলে ঠান্ডা লাগবে। এত ইচ্ছে করে। পম্পা ভারী কৌতুক বোধ করে টুলুর কথায়। মাটিতে পায়ের নিচে ধুলোবালিতে শুতে ইচ্ছা করে মানুষের? এ একটা তো হাসির কথা। তা হাসির এত রকম কথা বলে টুলু যে হাসতে হাসতে পেটে ব্যথা ধরে যায়। বলে কি না চারদিকে শুধু পুতুল, ফুলদানি, লাল মাছ, ফুল গাছ এইসবের মধ্যে থাকতে অস্বস্তি হয় না তোদের? হাঁটতে চলতে ভয় করে না? টুলু আরও বলে, বাড়িতে তোরাও সারাক্ষণ জুতো পরে থাকিস কেন, তোর মা পর্যন্ত? পম্পা হেসে গড়ায়, জুতো কি রে, ও তো চটি তো। টুলু অপ্রতিভভাবে হেসে বলে, আহারে, চটি বুঝি জুতো নয়, যা পায়ে পড়ে তাই তো জুতো। পম্পা বিদ্রুপের হাসি আসে। সে আরও বলে, যেমন মোজা, খড়ম, মল, পাইচোর, তোড়া। হ্যাঁ, এইসব পুরনো গহনার নাম উল্লেখ করে পম্পা, করতে পারে, কারণ ওই পুরনোগুলো তো আর পুরনো নেই, নবকলবরে এ যুগের আসরে নেমে এসে ঘুঙ্গুর বাজাচ্ছে। নন্দিতা বোস সম্প্রতি একজোড়া চুটকি গড়িয়েছেন আর মেয়ের জন্য ঘুঙুর গাঁথা মল গড়াতে দিয়েছেন। মিস্টার বোসের রূপো বাঁধানো শখের ছড়ি ছিল একটা, আর রূপোর সিগারেট কেস, পরেই তো ছিল এতদিন সেগুলো। কিন্তু টুলু সবটাই ঠাট্টা ভাবে। সে হেসে বলে, এত জিনিস জানিস তুই? তবু টুলু সব কিছু দেখেই বলে, কি সুন্দর রে, কি সুন্দর ভাই, সবচেয়ে সুন্দর খাবার টেবিল। ঠিক যেন সিনেমার ছবির মতন দেখাচ্ছে রে পম্পা। প্রতিদিন তোরা ছুরি কাটা দিয়ে খাস, অসুবিধা হয় না? এ পাড়ার টুলুর বয়সী সব মেয়ে যে টুলুর মতো এত হাবা তা নয়। বিস্মিত হলেই যে বিস্ময় প্রকাশ করতে নেই, প্রকাশ করার মানে খেলো হয়ে যাওয়া, এ তারা খুব জানে। যে বস্তু জীবনেও দেখেনি তা দেখে তারা অবলীলায় বলতে পারে, কত দেখেছি। তাছাড়া তারা টুলুর মতো প্রতি পদে এত বিস্মিতও হয় না। তারা এদিক ওদিক থেকে অনেক কিছু দেখে শুনে নিয়ে পরিপক্ক। টুলু বেচারি একেবারেই কাঁচা। কারণ টুলুদের বাড়িটাই অন্যরকম। ওদের বাড়িতে প্রতিষ্ঠিত বিগ্রহ আছেন, নিত্য তার সেবা হয়। সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে সে শব্দ ওঠে, যে শব্দ আরতির ঘণ্টা কাসরের। ওদের তিন কুলের সবাই বৈষ্ণব। টুলুদের বাড়িতে মাংস ঢোকে না, বাড়ির বড়রা কেউ মাছও খায় না। জল খেয়ে হাত ধুতে হয় টুলুদের বাড়িতে। স্কুল থেকে এসে জামা ছাড়তে হয়। ওর জানিত জগতে অনুষ্ঠান মানে মা, ঠাকুমা, পিসিমা, বাবার গুরুর আশ্রমের উৎসব। ছুটি ছাটা হলেই গুরুদেবের আশ্রমে ছোটেন সপরিবারে। টুলুর কাছে পম্পাদের বাড়িটা প্রায় একটা ভিন্ন জগৎ। তাই টুলু মুগ্ধ হচ্ছে, অবাক হচ্ছে, প্রশ্ন করছে। টুলু বলছে, রোজ তোরা এইরকম টেবিলে ফুল সাজিয়ে এত সব কাঁচের জিনিসপত্র সাজিয়ে খাস, অস্বস্তি হয় না? তারপর আবার কুণ্ঠিত একটু হাসির সঙ্গে বলে ফেলেছে, আমি কিন্তু ভাই হাত দিয়েই খাবো, রাগ করবি না তো?
হেসে হেসে পেটে ব্যথা ধরে যায় পম্পার। কিন্তু কে ভেবেছিল শুধু পেটেই নয়, বুকে ব্যথা ধরিয়ে দিতে পারে টুলু। ছুরি ধরতে পারে না সেটা ভুল, পারে, তবে প্রয়োগ পদ্ধতিটা বোধহয় উল্টো পাল্টা। তাই ছুরিটা নিজের মুখের কাছে না এনে বন্ধুর বুকের খাঁজে বসিয়ে দেয়, আর দেয় একেবারে অবলীলায়। খেতে দিয়েছিলেন নন্দিতা মেয়ের বান্ধবীকে নিজেদের সাথে, চা দিয়েছিলেন সোনালি পেয়ালায়, খাও খাও করে যত্নও করেছিলেন। খাওয়ার পর বন্ধুর মা নির্দেশ পালন করলো টুলু ড্রয়িং রুমে এসে বসলো, কিন্তু বসার সঙ্গে সঙ্গে সেই ছুরিখানা বসালো বন্ধুর বুকে। টুলু বলল, তুই কি অসভ্য রে পম্পা, মিছিমিছি বললি তোর বাবা নেই, ও কি বিশ্রী ঠাট্টা রে। পম্পা থতমত খেল। পম্পা অবাক হয়ে তাকালো। পম্পা হঠাৎ তার বান্ধবীর মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দিহান হলো, তবু রুক্ষ গলাতেই বলে উঠল, ঠাট্টা মানে? টুলু বলল, বাহ, ঠাট্টা নয় তো আর কি। টুলু বোকা বোকা হাসি হাসে এবং বলে, তোর যদি বাবা নেই তা তোর মা সধবা হলেন কি করে? পম্পা অবাক হয়ে গেল। সধবা? সধবা মানে কি? ক্রুদ্ধ গলায় প্রশ্ন করে ওঠে পম্পা। টুলু এই উত্তাপের অর্থ খুঁজে পায় না। বয়সের পক্ষে অনেক নির্বোধ হাবা হলো টুলু। টুলু ভয়ে ভয়ে বলে, সধবা মানে জানিস না? যারা শাড়ি পরে, গহনা পরে, মাছ খায়। তোর মা তো। পম্পাকে তবে ওই নিতান্ত মুগ্ধ ভক্ত সহপাঠিনীর গালে প্রচণ্ড জোরে একটা চড় মারবে, নাকি এক্ষুনি তাকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবে? দুটোর একটা ভাবল পম্পা, কিন্তু দুটোর একটাও করল না। হঠাৎ করে হেসে উঠল, খিলখিল করে ধাক্কা দিয়ে হাসি। এই হাসির সুর কি পম্পা নন্দিতা বোসের গলা থেকে চুরি করে নিয়েছে? কোন ফাঁকে নিল? নন্দিতা বোসের বাড়িওয়ালা যখন ভাড়া চাইতে আসেন, ওই সুরেই তো হাসেন নন্দিতা। হেসে হেসে গড়িয়ে গড়িয়ে বলেন, আপনি যে একেবারে পেটেন বাড়িওয়ালা হয়ে গেলেন দেখছি। ঠিক সিনেমা থিয়েটারে দেখা রাগী বাড়িওয়ালার মতন দেখাচ্ছে আপনাকে। নেবেন মশাই নেবেন, একটু ধৈর্য ধরুন, সামনের মাসে একেবারে 3 মাসের ভাড়া দিয়ে দেব। ব্যাংকের ড্রাফটটা না আসায় এত মুশকিলে রয়েছি। হাসি দিয়েই আবার কথা শেষ করেন নন্দিতা। মায়ের সেই হাসিটার গলাটা চুরি করে বসে পম্পা, আর তেমনি গড়িয়ে গড়িয়ে বলে, এ মা, এখনো কি সেকেলে আছিস রে তুই টুলু? একেবারে পেটেন পল্লী সমাজের পদ্মী পিসি। ওইসব বাজে বিটকেল নিয়মগুলো এখনো আর আছে নাকি রে? একজন মরে গেছে বলে আর অন্যজন চিরকাল আর কিছু খাবে না, এর কোনো মানে হয় নাকি? আমার মা তো মুরগিও খান। টুলু হঠাৎ উঠে পড়ে, যেন পম্পার এই সাংঘাতিক মারাত্মক পরিহাসের ধরনে সে বড্ড বেশি ভয় পেয়ে গেছে। তাই টুলু তাড়াতাড়ি বলে, আচ্ছা ভাই, যাচ্ছি তাহলে আজ। দেরি হলে ঠাকুমা আবার চিন্তা করবেন। আমাদের আজকের গল্প প্রহরী এখানেই সমাপ্ত হলো। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। নমস্কার।